আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার 6 মাসের সাজা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দেশ পুনর্গঠনে 3 আগস্ট ইশতেহার ঘোষণা করবে এনসিপি। স্বৈরাচার মাথাচাড়া দিলে ফিরে আসবে প্রতিরোধের ইতিহাস। সরকারি পতনের মধ্য দিয়ে বিগতের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। গণতন্ত্রের স্বার্থে বড় দল হিসেবে অনেক ছাড় দিয়েছে বিএনপি। মন্তব্য তারেক রহমানের। নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ। দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। ভুয়া ও মিথ্যা খবর অন্তর্বর্তী সরকারের প্রধান সমস্যা। মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি ছড়াচ্ছে কিছু সংবাদ মাধ্যমও। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে ইসি কমিটি গঠনে একমত রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের সাফল্য থেমে গেলে চলবে না, বললেন আলী রিয়াজ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। কিছু প্রবাসীর কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের সুনাম। সেমিনারে শ্রম উপদেষ্টা বিদেশের মাটিতে জড়াচ্ছে খুনোখুনিতে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো সাজা ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননা মামলায় দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাস এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয় আজ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আর জনসম্মুখে না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে। তেমনি একটি রেকর্ডিংয়ে বলতে শোনা যায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। হুমকি দিতে শোনা যায় মামলার বাদী, সাক্ষী ও বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্টদের। এমন বক্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করেন চিফ প্রসিকিউটর। সেখানে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে। পরে আইন অনুযায়ী ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আত্মসমর্পণে পত্রিকার বিজ্ঞাপন ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ শেষে তাদের অনুপস্থিতিতেই বুধবার এই মামলার শুনানি হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে শেখ হাসিনাকে 6 মাস ও শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, এমন বক্তব্যের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদী ও মামলার সাক্ষীদের। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা সহ মামলা সংশ্লিষ্টদের, যা ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বক্তব্যের ফরেনসিক রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে, যার মাধ্যমে প্রমাণ হয় বক্তব্যটি শেখ হাসিনার। তদন্ত কর্মকর্তা জানান, মামলার আসামি শাকিল আকন্দ বুলবুলের স্ত্রীর সাথে কথা বলে বক্তব্যের সত্যতা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। পরে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বক্তব্য তুলে ধরেন, বলেন এমন অভিযোগ সঠিক নয়। আইনি মতামত দেন অ্যামিকাস কিউরিও। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। লার্নেড জাজশিপ আমাদের বক্তব্য শুনেছেন, শুনে একটি জাজমেন্ট দিয়েছেন। একই দিন ট্রাইব্যুনাল 2-এ অনুষ্ঠিত হয় আশুলিয়ায় 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার মামলার অভিযোগ আমলে নেওয়ার শুনানি। এ সময় আদালতের নৃশংস সেই ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। ট্রাইব্যুনালকে জানান, পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল, কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 এ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ।
শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে 13 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে এক পথসভায় অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিলে 5 আগস্টের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থান নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করার কথাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের খামার মোড় থেকে সকাল 11টায় শুরু হয় এনসিপির দ্বিতীয় দিনের জুলাই পদযাত্রা। কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর রওনা হয় কুড়িগ্রামের উদ্দেশ্যে। কুড়িগ্রামে পৌঁছানোর পর রাজারহাটে পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। পথে পথে তাদের স্বাগত জানায় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের একটি ধাপ পূর্ণ হয়েছে। দ্বিতীয় ধাপ পূরণের জন্য আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে। আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। এরপর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না। যদি আবার কখনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে 5 আগস্টের পুনরাবৃত্তি হবে। আমাদের কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোনো দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। পথসভা শেষে ত্রিমোহনী হয়ে ঘোষপাড়া যায় এনসিপির পদযাত্রা। সমাবেশ শেষে দলটির গাড়িবহর পৌঁছায় লালমনিরহাটে। সেখানে শহরের মিশন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত কয়েক যুগ ধরে বাংলাদেশের রাজনীতিতে 5 বছর একবার ভোট চাইতে আসা, তারপরে ঢাকার ইট কাঠের দালানের ভিতরে ঢুকে থাকা, এই যে ছিল এমপি মন্ত্রী রাজনীতিবিদদের কালচার, আমরা সেই কালচার মানতে এসেছি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় কর্মসূচি পালন করবে এনসিপি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জনগণের স্বার্থে গণতন্ত্র মজবুত করতে বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে দলের নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বানও জানান তিনি। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালীতে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় তৃণমূলের মাঝে উৎসবের আমেজ। সকাল থেকেই সম্মেলনে আসতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের স্বার্থে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্মরণ করিয়ে দেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণেই ফ্যাসিস্টদের পতন হয়েছে। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। গণতন্ত্র মজবুত করার স্বার্থেই বড় দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিয়েছে বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। গণতন্ত্রের যে চর্চা বিএনপি ঘরের মধ্যে করছে, রাজনীতির মাঠেও তেমনটাই কাম্য, এমন মন্তব্য উঠে আসে তারেক রহমানের কণ্ঠে। যে নির্বাচনের দাবি একটি হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
সালের। সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া ও মিথ্যা খবর, যার একটি অংশ ছড়াচ্ছে দেশের বাইরের কিছু লোক। এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুজান ভাইস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদি বেনচেলায়ের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভুয়া তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশনকারী গণমাধ্যমকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান জানান ডক্টর ইউনূস। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদ মাধ্যমও অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে একমত হলেও এর গঠন প্রক্রিয়া সম্পর্কে একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত না রাখার পক্ষে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হওয়ার বিধান নিয়ে আছে ভিন্ন মত। তবে সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণে আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন ও দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের প্রত্যাশা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনা। নির্বাচনী এলাকা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয় দলগুলোর মধ্যে। সীমানা নির্ধারণে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। চলমান আলোচনাকে ইতিবাচক আখ্যা দেন তিনি। স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন। সীমানা পুনর্নির্ধারণ করার জন্য প্রয়োজন বোধে এ ব্যাপারে দক্ষ, যোগ্য, পেশাদার ব্যক্তিবর্গকে আপনারা এর সাথে যুক্ত করতে পারেন। স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। অবশ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত আছে দলগুলোর মধ্যে। জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান একটা, দুইটা বা তিনটা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া, এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে। টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য, এবং আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যে আবার অতীতে একটা অভিজ্ঞতা আছে সেরকম জটিলতা তৈরি হতে পারে। বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের সমাধান করতে হবে। রাষ্ট্রপতি এবং বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে থাকবে, এরকম আলোচনা হয়েছে। এটা আমাদের দলের গণঅধিকার পরিষদেরও এটা মতামত। রাজনৈতিক দলগুলো নেতারা বলেন, ইসি, দুদক, বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলে নতুন করে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। নিশ্চিত হবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা। বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে, আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে বাংলাদেশের শ্রমবাজার নষ্টের পেছনে প্রবাসী শ্রমিকদের আচরণ অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, দেশ থেকে লোক নিয়ে গিয়ে কোম্পানি মালিককে খুন করার ঘটনাও আছে। আবার প্রতিনিয়ত অঞ্চলভিত্তিক মারামারি, খুনোখুনি করে বাংলাদেশিরা, যার বড় প্রভাব পড়ছে শ্রমবাজারে। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারে আলোচনা হয় জাপানে দক্ষ জনবল পাঠানোর দিক নির্দেশনা নিয়ে। অনুষ্ঠানে উঠে আসে দেশের শ্রমবাজারে নানা সমস্যার কথা। বিদেশগামীদের দেয়া ভুল তথ্য ও নথি দেওয়ার কারণে জনবল পাঠাতে নানা সমস্যা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এই যে ডকুমেন্ট ট্যাম্পারিং করা হয়, সার্টিফিকেট ট্যাম্পারিং করা হয়, আমরা ধরে নিয়েছি যে এটা ইটস নরমাল, তো করতেই হবে। এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের ভিসার সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে, এইটার একটা মূল কারণ হলো যে আমরা এটাকে দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন বিদেশে বাংলাদেশিদের খুনোখুনি নিয়ে। বলেন সিলেট ব্রাহ্মণবাড়ী অঞ্চলের মানুষ ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়, এতে অনেক দেশ বাংলাদেশি নেওয়া বন্ধ করে দিয়েছে। ধরেন আপনি যদি সৌদি আরবে যদি 10,000 লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি 10টা লোক রাস্তাঘাটে মারামারি করে আর একটা লোক যদি মার্ডার করে, ওই 10,000 লোকের ভালো কাজ কেউ দেখবে না। আপনাদেরকে যেগুলা মানে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ওনাদেরকেও আমাদের সচেতন হইতে হবে যে আপনাদের 1 লক্ষ 10 লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে, দেশের স্বার্থকে, দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র 10টা 20টা লোক। এখানে আমাদের খুব সমস্যা, আমরা কিছু করতে পারি না। আসিফ নজরুল জানান বিদেশের শ্রমবাজার নিয়ে অতিরিক্ত প্রলোভন দেখানো হয়, যার ফাঁদে পড়ে অনেক মানুষ। বিমানের টিকিটের দাম সরকার কমানোর পরেও আবারও বেড়ে যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি। আমরা বলেছি যে আপনারা যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না, আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে 3 দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে, এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য। বিদেশে শ্রমবাজার বাঁচাতে ও আরো বড় করতে সেখানকার প্রবাসীদের নিয়ম কানুন মানতে আহ্বান জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সমবেত স্বার্থ আছে, দেশের স্বার্থ আছে, এটার দিকে তাকায়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিগত সরকার নির্বাচনের জন্য ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকা বেশি নষ্ট করার অভিযোগ অনুসন্ধানে নেমে এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করল কমিশন। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সময় 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। মেশিনগুলোর মেয়াদকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্র। ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে অভিযানের নামে দুর্নীতি দমন কমিশন। অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর দেখতে পায় তারা। হদিস নেই অন্তত 1600 ইভিএম এর। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন কারিগরি শাখার 3 কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে ইসির কর্মকর্তারা জানিয়েছেন ইভিএম কিনতে যে অর্থ খরচ করা হয়েছিল সেই টাকায় আরো ভালো মানের যন্ত্র কেনা সম্ভব ছিল। এটি আসলে একটি বড় মেশিন, এটি ঠিক আছে, টেকনোলজি ভেরিফাই করতে পারতো, এটি যে গুড একটা সাইট ছিল, বাট আরো স্মার্ট করা যেত। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকার বেশি আত্মসাৎ এবং 90 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার ভাই শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে 15 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে $48 লাখ সহায়তা দেবে জাপান। ইউএনডিপির সহায়তায় ইসির ব্যালট প্রকল্পের আওতায় এ সহায়তা দেবে দেশটি। ব্যালট প্রকল্পের আওতায় ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা, সমাজে প্রতিনিধিত্ব কম এমন গোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ইসি সিনিয়র সচিব জানান, জানুয়ারি থেকে জুন পর্যন্ত 9 লাখেরও বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্যালট প্রকল্পের উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 কমিশনার ও ইসি সচিব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 কমিশনার ও ইসি সচিব।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। বলেন, গণতন্ত্রে উন্নয়নের পথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার পূর্ণ সমর্থন করে জাপান। জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা হবে। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that free, fair, and inclusive elections are essential. Our aspiration with this work and this project is to support Bangladesh to have the best elections in the history of this country. এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, জাপান নির্বাচনে $4.8 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি করা হবে। জাপান আজকে আমি যতটুকু ওনাদের সাথে ওরা $4.8 মিলিয়ন কমিট করেছেন। I repeat, 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। সো এইটাই, এবং আমরা আশা করি যে এটাকে আমরা এই অর্থটা যথাযথভাবে ব্যবহার করা যাবে। এর আগে সকালে সাংবাদিকদের জাতীয় পরিচয়পত্রের সংশোধন আবেদন নিয়ে ব্রিফিং করেন সিনিয়র সচিব। তুলে ধরেন এনআইডি সংক্রান্ত আবেদন ও নিষ্পত্তি নিয়ে তথ্য। 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে, এবং এটা গ্র্যাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে যে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা স্যাটিসফ্যাক্টরি। আগামী 3 মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের পরিমাণ কমে স্বাভাবিক অবস্থায় চলে আসবে বলেও দাবি করেন আক্তার আহমেদ। এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থানের আন্দোলনকারী সোহেল রানা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকেও গ্রেফতার দেখানো হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব NM জিয়াউল আলম সহ 4 জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার এজাহার নামের আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কারণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে। অভিযুক্তদের গেল 5 আগস্ট মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে ছাত্র জনতার সাথে বিক্ষোভ মিছিলে যোগ দেন সোহেল রানা। এ সময় এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন সোহেল রানা, এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। রাজধানীর বিভিন্ন থানা হত্যা মামলায় ও হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপু মনি, জিয়াউল আলম সহ টোটাল সর্বমোট 7 জনকে শুনানি দেখানো হয়। ওনাদেরকে বিজ্ঞ আদালত শুনানি দেখে জেল হাজতে প্রেরণ করে। এই ছবিতে দেখা গেছে এরকম আইনসব তথ্যপত্র দিতে পারে নাই, সুতরাং মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতে আছে নির্দিষ্ট উপাদান ছাড়া, নির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিদেরকে শুনানি দেখানো যাবে না। ছাত্র জনতা গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের নিজ বাসার ছাদে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মৃত্যুর প্রায় 1 বছর পর পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাত 200 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করে। মামলার এজাহারে উল্লেখ, 2024 সালের 19 জুলাই নারায়ণগঞ্জের সদরে মিছিল করে ছাত্র জনতা। এ সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই মিছিলে গুলি ও বোমা ছোড়ে। ওই দিন বিকেলে নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র মেয়ে রিয়া গোপ ছাদে খেলাধুলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেলে 24 জুলাই রিয়া গোপ প্রাণ হারায়। এ ঘটনার 11 মাসের বেশি সময় পার হলেও পরিবার মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করল। 11 মাস হয়ে যাওয়ার পরও তারা মামলা রুজু না করায় অবশেষে আমাদের নারায়ণগঞ্জ সদর থানার এসআই মামলা বাদী হয়ে মামলাটা রুজু করেছেন। যেহেতু এটি কগনিজেবল অফেন্স, এটি হত্যাকাণ্ড, এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি রুজু করে। রাজস্ব বোর্ড বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি IMF। এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেয়নি। শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হয়েছে। এসএমই ফাউন্ডেশন ERF মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন ERF মিডিয়া অ্যাওয়ার্ড 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে তার বক্তব্যে। প্রযুক্তিটার ব্যাপারে সে হাতুড়ি বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তি দিয়ে চলে গেছে, সেটা দিয়ে আমি ভালো কোয়ালিটি ইস্যু করতে পারবো না।
অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ। এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেয়নি, ব্যাখ্যা দিতে হয়েছে অর্থ উপদেষ্টাকে। এনবিআর ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিং এ আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফ এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে, তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কমিউনিকেশন নেব না, পলিসি মেকার ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি আই হ্যাড টু রাইট লেটার। দেখেন একটা কিরকম একটা ড্যামেজ অর্থ উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে। আটকে পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। বলেন, প্রযুক্তির মাধ্যমে এসএমই খাতের আধুনিকায়ন প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। সাংবাদিকদেরকে ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান তার। পলিটিক্যাল রিফর্ম সেটা আমার ইচ্ছে না, আমি বলেছি যে কেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে করি, মেজর এটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে। আমরা পজিটিভ রিপোর্টটা করলে একটু সুবিধা হয়, নেগেটিভ রিপোর্ট করলে একটু ঝামেলাই যায়। সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের রায়ে 10টি ক্যাটাগরিতে মোট 20 জন সাংবাদিক এবছর পুরস্কার পেলেন। 10 থেকে 12 বছর হবার পরে এই গাছের সঙ্গে তার কাটা বিদ্ধ করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিনিয়োগ, অর্থায়ন সংকট ও সম্ভাবনা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। তারই স্বীকৃতি স্বরূপ এবছর এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। পুরস্কার ভালো কাজের প্রেরণা যোগায় বলছেন বিজয়ীরা। যমুনা টেলিভিশন শুরু থেকেই যেটি করে আসছে যে সাধারণ মানুষের কথা বলে এবং সাধারণ মানুষ বা সাধারণ উদ্যোক্তা বা বাংলাদেশের অর্থনীতির যে প্রান্তিক পর্যায়ে রয়েছে সেখানকার মানুষদের কথা তুলে আনে এবং তার যে সংকট, সেই সংকটগুলো সুরাহার জন্য কিন্তু সরকারের সামনে যে সহায়তা চাওয়ার সেটি কিন্তু চেয়ে থাকে। আমি অবাক হয়েছি যে আসলে এত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ডে আমি আসলে নির্বাচিত হয়েছি এতগুলো কম্পিটিশনের মধ্যে। তো এটা আসলে খুবই ভালো লাগার মতো একটা বিষয়, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং কাজের স্বীকৃতি যদি পাওয়া যায় তাহলে সেটা কাজকে আরো দ্বিগুণ, কাজের গতি আরো দ্বিগুণ বেড়ে যায়। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমি মনে করি রিপোর্টারও আরো ভালো ভালো ইতিবাচক রিপোর্ট খুঁজে বের করবে এবং এটা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আশা করি ভালো ভূমিকা রাখবে। জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান বৃদ্ধিতে কাজ করবে এসএমই ফাউন্ডেশন, জানায় ফাউন্ডেশনের চেয়ারপারসন। আমাদের ওই এন্ডাওমেন্ট ফান্ডটা যদি বাড়ানো যায় এবং আমাদের রিভলভিং ফান্ডটা যদি বাড়ানো যায় তাহলে আমরা আরো বেশি উদ্যোক্তার কাছে পৌঁছতে পারবো। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আলোচনা চলছে। তবে তার আগে আগামী 6 মাস বা তার কিছু বেশি সময়ের জন্য টার্মিনালটি অস্থায়ীভাবে পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। দুপুরে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে এই কথা জানান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, এ সরকার দেশ বিক্রির জন্য আসেনি, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলছে। চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে। প্রতিষ্ঠানটি বড় বিনিয়োগ নিয়ে আসবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হলে কারো চাকরি যাবে না। মংলা বন্দর শুধু গাড়ি আমদানির জন্য ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। 3 মাসের মধ্যে এ বন্দরে 2টি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক। যদি বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এটা কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্টের তো পোর্ট অথরিটি পোর্টের কাছেই আছে। সব সংকট দ্রুত নিরসন করে চলতি বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের অন্তত 100 স্কুলে ই-লার্নিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্বল এলাকায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রথমে 100টি স্কুলের তালিকা তৈরি করতে হবে, যেখানে ইন্টারনেট বেসড স্কুল শুরুর ব্যবস্থা করতে হবে। কোন স্কুলে কিসের ঘাটতি, ইন্টারনেট সংযোগ, সরঞ্জাম ইত্যাদি কি কি লাগবে সব তালিকা করে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে বলেন তিনি।
ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিকেলে রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, এলপি গ্যাসের কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দাম বিশ্ববাজারে নিম্নমুখী থাকায় দেশেও এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে অটো গ্যাসের দামও। লিটার প্রতি 1 টাকা 84 পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 46 পয়সা। ছোট একটা প্লট, বাট স্টিল উইল হ্যাভ আওয়ার ওন বিল্ডিং। যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। 24 ঘন্টায় আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে 105 ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি। এদের মধ্যে 16 জনই দক্ষিণাঞ্চলের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের অতর্কিত গুলিবর্ষণে নিহত হন। মে মাসের শেষ থেকে এ পর্যন্ত গাজার খাদ্য বিতরণ কেন্দ্রের সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে 600 ফিলিস্তিনের। এদিকে গাজা সিটিতে পুনরায় তাণ্ডব চালানো শুরু করেছে আইডিএফ। অঞ্চলটিতে কোয়াডকপ্টার হামলায় অন্তত 5 জন মারা গেছে। এছাড়াও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও আল মাওয়াসিতে আবাসিক বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় উপত্যকায় 140 বারের বেশি হামলা করেছে ইসরায়েল। চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 56,000। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইআইএ এর সাথে ইরানের সম্পর্ক স্থগিতের কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও মেহের নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করে। এর আগে 25 জুন আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সম্পর্ক স্থগিতের বিষয়ে বিল পাশ করে দেশটির পার্লামেন্ট মজলিস। নতুন পাশকৃত বিল অনুযায়ী সংস্থাটির কোনো পরিদর্শক অনুমতি ছাড়া ইরানে প্রবেশ করতে পারবে না। বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আইএইএ এর সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত রাখবে তেহরান। যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি আতশবাজির গুদাম। একাধিক বিস্ফোরণের ফলে এ আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ক্যালিফোর্নিয়ার ইয়েলো কাউন্টিতে হয় প্রথম বিস্ফোরণ। এরপর একে একে বেশ কয়েকটি বিস্ফোরণের শিকার হয় গুদামটি। ছড়িয়ে পড়ে আগুন পুড়ে যায় প্রায় 80 একর এলাকায়। সরিয়ে নেওয়া হয় আশপাশের এলাকার লোকজনকে। বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি সড়ক। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের ফলে ধোঁয়ার কুণ্ডলী 10 থেকে 15,000 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়। কয়েক ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, এখানে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।